2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদেরকে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আক্তার, প্রভাষক, ইতিহাস বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ শাসনামল মূলত দুই ভাগে বিভক্ত। প্রথম 100 বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ব্রিটিশ শাসন ব্যবস্থা পরিচালিত হতো এবং পরবর্তী 90 বছরে ব্রিটিশ রাজ বা পার্লামেন্ট কর্তৃক ব্রিটিশ শাসন ব্যবস্থা পরিচালিত হতো। পরবর্তী এই 90 বছরে ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন সাংবিধানিক প্রশাসনিক ব্যবস্থার ব্যাপক আমূল পরিবর্তন সাধিত হয়। এই সময় ভারতীয় জনগণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা স্বাধিকার আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, তারা ভারতীয় জনগণ এই সময় উজ্জীবিত হয়ে ওঠে। তো আজকে আমি তোমার ক্লাসের মূল আলোচ্য বিষয়ে যেটা থাকবে সেটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়ার ছবি। মূলত ওনার সময় 1858 খ্রিস্টাব্দে উনি ভারতবর্ষের শাসন ব্যবস্থা শুরু করেন, কারণ এর আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে নানান বিভিন্ন ধরনের অভিযোগের প্রেক্ষিতে উনি নিজের হাতেই দায়িত্ব তুলে নেন ভারত শাসনের। এটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের ক্রমবিস্তারে ভারত মহাদেশের ছবি, মানচিত্রটা। এখন আলোচনা করব ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ শাসনামল। এখন আমরা প্রেক্ষাপট আলোচনা করছি ব্রিটিশ শাসনামলের, যে এই 1858 সালে যে নতুন দায়িত্ব নেন মহারানী ভিক্টোরিয়া, সেই প্রেক্ষাপট। ভারতবর্ষের অতুল ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে প্রাচীন কাল থেকে বহু হানাদারদের আগমন ঘটে ভারতবর্ষে। সময়ের ব্যবধানে ইউরোপ মহাদেশের ইংরেজ ও অন্যান্য জাতির আগমন ঘটে। বাণিজ্যের ব্যাপক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। তারা ভারতবর্ষের মাটিতে ফরাসিদের পরাজিত করে। প্রথম দিকে মুঘল সম্রাটদের আনুগত্য স্বীকার করে উপমহাদেশে একচেটিয়া বাণিজ্যিক সুযোগ সুবিধা ভোগ করে। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে তারা বাণিজ্যের সাথে ভারতের রাজনীতিতে অংশ নিতে থাকে। 1757 খ্রিস্টাব্দে ষড়যন্ত্রমূলক পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত ও নিহত করে তারা ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে। এরপর 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে তারা বণিকের মানদস্ত শাসকের রাজদণ্ডে পরিণত করেন। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের পূর্ণ ক্ষমতার অধিকারী হন। তারা ভারতীয়দের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। ভারতীয়রা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বসে থাকেননি। ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখে। ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে শুরু করে 1858 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ পর্যন্ত চলে ছোট বড় অনেক আন্দোলন।
1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ব্রিটিশ সরকারের টনক নড়ে। উপমহাদেশের শাসন ক্ষমতা সরাসরি মহারানী ভিক্টোরিয়ার অধীনস্থ করা হয়। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তা কখনোই থেমে যায়নি। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাংলায় নবজাগরণের সূচনা হয় এবং উপমহাদেশে স্বাধীনতা আকাঙ্ক্ষা প্রবল হতে থাকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ব্রিটিশরা ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়। উপমহাদেশ ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তো এই ছিল ব্রিটিশ আমলের প্রেক্ষাপট, ইংরেজ উপনিবেশিক শাসনের প্রেক্ষাপট। এরপরে মূল আলোচনায় আমরা চলে আসছি 1858 সালের ভারত শাসন আইন ও প্রক্রিয়া। 1858 সালের ভারত শাসন আইন। 1857 সালে মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ জাতীয় নেতৃত্বের অভাবসমূহ নানা কারণে ব্যর্থ হলেও ব্রিটিশ শাসনের ভীত নড়বড়ে হয়ে যায়। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এই মহাবিদ্রোহের পর সুদূর প্রসারী প্রভাব ফেলে। এই মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পারে যে ভারতবর্ষের ন্যায় এত বড় একটি রাষ্ট্রের শাসনভার একটি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া যায় না। এই উপলব্ধি থেকেই 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণা বলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসন ব্যবস্থা স্বহস্তে গ্রহণ করেন। মহারানীর এই ঘোষণার প্রায় 100 বছরে কোম্পানির দুঃশাসনের অবসান ঘটে এবং শুরু হয় ব্রিটিশ শাসন। মহারানীর এই রাজকীয় ঘোষণা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ ঘোষণা দ্বারা মহারানী ভারতীয় রাজন্যবর্গ ও জনসাধারণের ক্ষোভ প্রশমনের লক্ষ্যে বেশ কিছু প্রতিশ্রুতি প্রদান করেন। এতদ সংক্রান্ত মহারানীর ঘোষণায় ইতিহাসে 1858 সালে ভারত শাসন আইন নামে পরিচিত। তো এখন আলোচনা করব 1858 সালে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারত শাসন আইনের ধারাসমূহ। ইতোপূর্বে কোম্পানি তাদের শাসনামলে ভারতীয় শাসক ও রাজন্যবর্গের সাথে যেসব বিষয়ে চুক্তি সম্পাদন ও প্রতিশ্রুতি প্রদান করছে সেগুলো সযত্নে পালিত হবে। ব্রিটিশ প্রজাদের মতোই বর্ণ গোত্র নির্বিশেষে সকল ভারতীয় প্রজাকে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। ভারতীয় জনসাধারণের স্ব ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রদর্শন করা হবে। কোনো অবস্থায় খ্রিস্ট ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। মহাবিদ্রোহের সময় ব্রিটিশ নরনারীকে হত্যার দায়ে কাউকে অভিযুক্ত করা হয়নি এবং যারা এখনও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের সকলের প্রতি রাজকীয় ক্ষমা প্রদর্শন করা হবে। লর্ড ডালহৌসি প্রবর্তিত সাম্রাজ্যবাদী নীতি ও সত্যবিলোপ নীতি পরিত্যক্ত করা হবে। উক্ত ঘোষণায় ভারতীয়দের কল্যাণে এবং উন্নয়নে আরও বলা হয়, ভারতীয় জনগণের উন্নতি, সরকারের শক্তি বৃদ্ধি, ভারতীয়দের পরিতৃপ্তি, ব্রিটিশ সরকারের নিরাপত্তা, তাদের কৃতজ্ঞতাই ব্রিটিশ সরকারের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। মহারানী ভিক্টোরিয়ার উল্লেখিত আবেগময় ঘোষণায় ভারতীয় জনসাধারণের ক্ষোভ প্রকাশ পায় এবং ব্রিটিশ সরকারের সাথে সম্পর্ক ক্রমশ উন্নয়ন ঘটে।
1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট এক আইন পাশ করে ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হস্তে অর্পণ করেন। যেহেতু রানীর পক্ষে সরাসরি ভারতে শাসন করা সম্ভব ছিল না, সেহেতু ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল পদে ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়। কোম্পানির পরিচালক বোর্ড অব কন্ট্রোলের পরিবর্তে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের মধ্য থেকে একজনকে ভারত সচিবের পদে নিযুক্ত করা হয় এবং তিনি 15 জন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলের সাহায্যে ভারতের শাসনকার্য পরিচালনা করবেন বলে স্থির করা হয়। তো এই ছিল ভারত শাসন 1858 সালের মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারত শাসন আইনের ধারাসমূহ। এখন আলোচনা করব ভারত শাসন আইনের প্রক্রিয়াসমূহ। মহারানী ভিক্টোরিয়া এবং পার্লামেন্টের সিদ্ধান্ত মোতাবেক ভারতবর্ষে অবস্থানরত গভর্নর জেনারেল লর্ড ক্যানিংই প্রথম রাজপ্রতিনিধি বা ভাইসরয় নিযুক্ত হন। রাজপ্রতিনিধি হিসেবে শাসনভার গ্রহণ করে লর্ড ক্যানিং উদার নীতির মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠায় মনোনিবেশ করেন। পাশাপাশি ভারতীয়দের শান্ত রাখতে বেশ কিছু সংস্কারের কাজে হাত দেন। যেমন প্রথম সংস্কার, আইন সংস্কার। তিনি অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া ভারতীয় দেওয়ানি আদালত এবং নিজামত আন্দোলন একত্রিত করে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইকোর্ট প্রতিষ্ঠা করেন। এরপর আইন সচিব কর্তৃক ভারতীয় দণ্ডবিধি আইন প্রণীত হয়। লর্ড ক্যানিং ভারতীয় সিভিল অ্যাক্ট পাশ করে ভারতীয়দের জন্য বেশ কয়েকটি উচ্চ পদ সংরক্ষিত করে ভারতীয় সিভিল সার্ভিসের দ্বার উন্মুক্ত করেন। এরপরে 2 নম্বর আইন প্রক্রিয়া হচ্ছে সামরিক সংগঠন। লর্ড ক্যানিং কোম্পানির সময়ের সৈন্যবাহিনী ভেঙে দিয়ে আবার নতুন করে সৈন্যবাহিনী গঠন করেন। সেনা বিভাগে তিনি ভারতীয় সেনা কম ভর্তি করে ইউরোপীয় সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেন। অস্ত্রাগারের দায়িত্ব তিনি ব্রিটিশ সৈন্যের হাতে ন্যস্ত করেন। এরপর হচ্ছে রাজস্ব সংস্কার। 1857 খ্রিস্টাব্দের সংগ্রামে কোম্পানির অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অর্থনৈতিক দুরবস্থা পুষিয়ে নেয়ার লক্ষ্যে লর্ড ক্যানিং ইংল্যান্ডের 2 জন বিশেষজ্ঞের পরামর্শে নতুন রাজস্ব বোর্ড প্রবর্তন করেন। এ ব্যবস্থা অনুযায়ী আয়কর বৃদ্ধি, পথকর স্থাপন এবং কাগজের মুদ্রা প্রবর্তন করা হয়। তিনি সামরিক সহ অন্যান্য ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে রাজস্ব ঘাটতি পূরণে সক্ষম হন। এরপর আলোচনা করব সর্বশেষ ভারত শাসন আইন প্রক্রিয়া, যেটা শিক্ষা সংস্কার। শিক্ষাক্ষেত্রে মহারানী ভিক্টোরিয়ার অবদান রয়েছে। ভারতবর্ষে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতা, মাদ্রাজ ও মুম্বাইয়ে তিনি 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
তিনি একদিকে উপমহাদেশের মহাবিদ্রোহ দমন করে তার দেশবাসীর নিকট থেকে ভূয়সী প্রশংসা লাভ করেন, অপরদিকে 1858 খ্রিস্টাব্দে রাজস্ব আইন প্রণয়ন করে জমিদারদের অত্যাচার থেকে প্রজাদের রক্ষা, কাগজের মুদ্রা প্রচলন। অপরদিকে মুদ্রা প্রচলন 1861 খ্রিস্টাব্দে সর্বোচ্চ ক্ষমতা বিশিষ্ট আদালত, হাইকোর্ট প্রতিষ্ঠা এবং কলকাতা, মাদ্রাজ, মুম্বাইয়ে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ জনহিতকর কার্যাবলী সম্পাদন করেন। তিনি ভারতবাসীর নিকট জনদরদী শাসক হিসেবে পরিণত হন। ভারতের এই জনদরদী শাসক 1862 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। লর্ড ক্যানিং এরপর ধারাবাহিকভাবে নিম্নবর্ণিত ভাইসরয়গণ ব্রিটিশ সরকারের প্রতিনিধিরূপে ভারতবর্ষ শাসন করেন: লর্ড এলগিন, স্যার জন লরেন্স, লর্ড মেয়ো, লর্ড নর্থব্রুক, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড দ্বিতীয় এলগিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তন্মধ্যে লর্ড লিটন, লর্ড রিপন ও লর্ড কার্জনের নাম ভারতবর্ষের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। তো ছাত্রছাত্রীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়। এই 1858 সালে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারত শাসন আইনের ধারাসমূহ এবং আইনের প্রক্রিয়াসমূহ এবং প্রেক্ষাপট। এখানে তোমরা অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো ভালো করে দেখবে, যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে তোমাদের আন্ডারলাইন করে পড়লেই ভালো হবে বেশি। আর তারপরে তোমার সৃজনশীল যে প্রশ্নগুলো, যেমন 1858 সালের ভারত শাসন আইন কে প্রবর্তন করেন, 1858 সালের ভারত শাসন আইনের ধারাসমূহ, কোন প্রেক্ষাপটে ভারত শাসন আইন চালু করা হয়েছিল, মহারানী ভিক্টোরিয়া কে ছিলেন, তারপর হচ্ছে তোমার ভারত শাসন আইনের প্রক্রিয়াসমূহ, অর্থাৎ 1858 সালের ভারত শাসন আইনে যে সমস্ত মহারানী ভিক্টোরিয়া যে সমস্ত সমস্যার সাধন করে ভারতের উন্নতির জন্য, যার জন্য তিনি ভারতবর্ষে মানুষের মনে বিশাল একটা স্থান দখল করে আছেন, এবং তার পাশাপাশি তার নিজের দেশে অর্থাৎ ব্রিটিশ ইংল্যান্ডেও তিনি একটা সম্মান স্থানে ভূষিত হন। তো এই অধ্যায়গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তা এই ছিল আজকের আমার ক্লাসের মূল আলোচ্য বিষয়। তো পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আর তোমরা তো সবাই জানো যে এখন সারা বিশ্বে করোনাকালীন সংকট চলতেছে। তো এই সময়ে তোমরা সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই নিরাপদ জীবনযাপন করবে।
বাড়িতে অবস্থান করবে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।